স্ট্রাকচারের যেই সাবস্ট্রাকচারটা থাকে ফাউন্ডেশন, সেখানে এসে যেটা কাজ করতেছে সেটা আলটিমেটলি প্রত্যেকটা স্টোরিতে আমার গিয়ে এফেক্ট করবে লিনিয়ারলি, এবং লিনিয়ারলি এফেক্ট করার জন্য আমরা দেখেছিলাম একটা ফর্মুলা আছে, সে ফর্মুলা ওয়াইজ সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একদম টপ স্টোরিতে গিয়ে ওই যে আমার বেস শেয়ার, সেই বেস শেয়ার একটা ছোট্ট পোর্শন টপ স্টোরিতে গিয়েও আমার হিট করবে, যেটাকে আমরা বলছিলাম এফটি। তো এইভাবে আমরা পুরো ফর্মুলাগুলো দেখেছি। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে কি, যে আমাদেরকে একটা বিল্ডিং প্ল্যান দেয়া আছে। এই বিল্ডিং প্ল্যানের আমাদেরকে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য বেস শিয়ার ভি অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট অ্যালং ইচ স্টোরি লেভেল। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ইনফরমেশন আর গিভেন বিলো। সো আমাদেরকে যে এই বিল্ডিংটা প্ল্যানটা দেওয়া আছে, এটার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কলাম, এবং এটা হচ্ছে আমাদের কলামগুলো, আর এই কানেক্টিং লাইনগুলো হচ্ছে বিম। সো দুইটা ডাইরেকশন, আমরা এক্স এক্সিস ডাইরেকশনকে বলতেছি ডাইরেকশন এ, এবং ওয়াই এক্সিস বরাবর বলছি ডাইরেকশন বি। এক্স এক্সিস বরাবর প্রতিটা আমার প্যানেল আছে 16 ফিট ডিস্টেন্সে, আর ওয়াই এক্সিস বরাবর প্রতিটা প্যানেল আছে আমার 20 ফিট ডিস্টেন্সে। আর বিমের ক্ষেত্রে আমাদেরকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, যে সে বিম হচ্ছে, আচ্ছা আমি আর একটু বলি, আমি আজকের ক্লাসের এই যে লেকচারটা, এটার কোনো পিডিএফ বা কোনো কপি আমি আপনাদেরকে আপলোড করব না। সো ক্লাসের মধ্যে আপনারা যেটা দেখতে পাবেন সেটা আপনাদেরকে ড্র করতে হবে, এবং এটাই আপনারা খাতায় লিখে রাখবেন। এটার কোনো ফাইল আমি ফাইল আপলোড করব না, ঠিক আছে? সো কোয়েশ্চেন অ্যান্সার যা কিছু আছে এটা আপনারা এখন আমার সাথে ক্লাসে বসে বসে আপনারা নিজেরাই লিখবেন। ওকে, এই লেকচার নোটটা ক্লাসে আপলোড দেওয়া হবে না। কারণ কি আছে স্যার নাকি? কারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই ঘটে না সামিউল। তো কোয়েশ্চেনটা তুলেন, ঠিক আছে, আমার সাথে সাথে, এবং অ্যান্সার গুলো আমরা তুলতে থাকেন। সেম অ্যাজ লাইক, মনে করেন যে আপনারা ক্লাসরুমে যখন ক্লাস করতেন তখন কি হয়, ক্লাসে আমরা বোর্ডে ক্লাস করাই, আপনারা দেখে দেখে তুলতে থাকেন। তো ঠিক সিমিলার ওয়েতে আপনারা এখানে দেখে দেখে, এখানে রেকর্ডিংও আছে, প্লাস আমি ক্লাস লেকচার লাইভ ক্লাসও নিচ্ছি আপনাদের সাথে। তো আপনারা এটা দেখে দেখে আপনাদের খাতার মধ্যে এটা তুলতে থাকবেন। আচ্ছা, সো বিমের ক্ষেত্রে আমাদেরকে ইনফরমেশন যেটা দেয়া আছে, যেই ইনফরমেশনগুলো, যেই বিমগুলোর এক একটা সাইজ দেয়া আছে, যেমন ডাইরেকশন এ বরাবর আমাদেরকে বলা আছে যে বিম ডাইরেকশন এ বিমের যে সাইজ সেটা হচ্ছে 12/16 ইঞ্চ। 12/16 ইঞ্চ মিনস এই যে আমাদের ডাইরেকশন এ, এই যে বিমগুলো, বিমের উইডথ হচ্ছে 12 ইঞ্চ আর বিমের ডেপথ হচ্ছে 16 ইঞ্চ। আপনারা যদি আপনাদের বাসার মধ্যে যদি দেখেন যে এই যে বিমের যে লেংথ বরাবর আমি এই যে বিমটা দেখবেন যে আমাদের স্ল্যাব থেকে নিচের দিকে যেটা নামানো আছে, সো এই ডেপথটা হচ্ছে গিয়ে আমাদের সেই নিচের অংশটুকু। আর আমি যদি বলি, আর এই বরাবর যেটা আমাদের এই যে একটা বিম, এই যে ডাইরেকশন এ, এই বিমের এই বরাবর যেই উইডথটুকু সেটা হচ্ছে 12 ইঞ্চি। নেক্সট ডাইরেকশন বি। ডাইরেকশন বি বরাবর যে বিমগুলো আছে সেগুলো হচ্ছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। কলাম, ইন্টেরিয়র কলাম বলা আছে আমাদেরকে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এরপর এক্সটেরিয়র কলাম যেগুলো, কলাম হচ্ছে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। আর কর্নার কলাম হচ্ছে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এখানে
ইন্টেরিয়র বলতে বোঝানো হচ্ছে এই যে ভিতরের কলামগুলো, ঠিক আছে? এই যে গ্রিডের মধ্যে আমরা যদি দেখি, এই যে এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই আটটা কলাম হচ্ছে আমাদের ইন্টেরিয়র। এক্সটেরিয়র হচ্ছে এই যে একদম বাইরের যে গ্রিড লাইন, সেই গ্রিড লাইনের যে মাঝখানের গুলো, দ্যাট মিনস এই বরাবর দুইটো, এই বরাবর দুটো, এই বরাবর আছে আমাদের চারটা, এই বরাবর আছে চারটা। আর কর্নার কলাম মিনস একদম চার কর্নারে যে চারটা কলাম। এই হচ্ছে আমাদের কলাম রিলেটেড ইনফরমেশন। স্ল্যাব সম্পর্কে যেটা বলা আছে আমাদেরকে, যে স্ল্যাব থিকনেস হচ্ছে 6 ইঞ্চ। স্টোরি নাম্বার হচ্ছে গিয়ে 10টা। ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট। লোকেশন হচ্ছে ঢাকা। সয়েল টাইপ সম্পর্কে, যেই লোকেশনটাতে এই বিল্ডিংটা তৈরি হবে সেই লোকেশনের সয়েলের যেই সয়েল টেস্ট রিপোর্ট, সেই সয়েল টেস্ট রিপোর্ট থেকে আলটিমেটলি আমরা জানতে পেরেছি যে ফাউন্ডেশনটা যেই ডেপথে গিয়ে রেস্ট করতেছে, দ্যাট মিনস এটা হইতে পারে ফুটিং ফাউন্ডেশন বা হতে পারে পাইল ফাউন্ডেশন, ঠিক আছে, বা ম্যাট বা র্যাফট, যেই টাইপের ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনটা যেখানে গিয়ে আমার রেস্ট করতেছে সেই জায়গা সয়েল টাইপ। তো সেই সয়েল টাইপটা হচ্ছে আমাদের স্টিফ সয়েল। ডেপথ ইজ লেস দেন 61 মিটার। স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার, ফ্রেম টাইপ হচ্ছে গিয়ে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সো এই ইনফরমেশন গুলো আমাদেরকে দেয়া আছে। তো এই ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে বেস শিয়ার যেটা আছে সেই বেস শিয়ার ভি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এবং এই ভিটাকে আমাদের এই যে ইচ স্টোরি, আমাদের টোটাল ফ্লোর হাইট স্টোরি হচ্ছে 10টা, সো 10টা স্টোরি বরাবর আমাদেরকে এটাকে ভাগ করতে হবে, টোটাল যে বেস শিয়ারটা আছে সেটাকে। এখন আমরা যদি ফর্মুলাটার কথা যদি খেয়াল রাখি, বা আপনারা যদি একটু লেকচার নোটটা যদি আগেরটা বের করে দেখেন, আমরা বেস শেয়ারের ফর্মুলাটা বলেছিলাম যে বেস শেয়ার ভি ইজ ইকুয়ালস টু জেড আই সি ডাব্লিউ ডিভাইডেড বাই আর, যেখানে ডাব্লিউটা ছিল আমাদের টোটাল ডেড লোড। সো ফার্স্ট অফ অল তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই যে বিম কলাম স্ল্যাব থিকনেস এগুলো যে দেওয়া হয়েছে, এগুলো দেওয়ার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে বেসিক্যালি আমার ডেড লোডটা ক্যালকুলেট করা। এই যে বিমটা আছে বা এই যে কলাম আছে বা স্ল্যাব আছে, এই প্রতিটা ফ্লোরের টোটাল যে ডেড লোডটা আছে সেটা আমি এখন ক্যালকুলেট করব, যেটা আমাকে আলটিমেটলি দিবে বিল্ডিং এর টোটাল যে ওয়েট ডাব্লিউ সেইটার, কারণ ওইটা ছাড়া আমরা কখনোই বেস শেয়ার ক্যালকুলেট করতে পারবো না। আমরা যদি সলিউশনে যাই, স্যার বলেন।
স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে ভীমের যে ডাইরেকশনগুলো এ আর বি 12 × 16 ইঞ্চেস এটা কোন থেকে নিলেন? এটা দেয়া আছে, আপনাকে কোশ্চেনে দেয়া থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার প্রবলেম, সেই প্রবলেমটা আমি লিখলাম। ঠিক আছে, আপনার প্রবলেম পরীক্ষার সময় মনে করেন এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, এরকম একটা আপনাকে ডায়াগ্রাম দেওয়া থাকবে, আপনাকে বলা থাকবে এরকম যে এবার আপনি বেস শেয়ার এবং ক্যালকুলেট করেন এবং এটাকে ইচ স্টোরি লেভেলে এটাকে ভাগ করেন। এটা সো ফার্স্ট অফ অল আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে গিয়ে টোটাল ওয়েট ক্যালকুলেশন করব। তাহলে ওয়েটের ক্ষেত্রে ফার্স্ট একটা একটা করে যদি আমরা আসি, যে বিমের ওয়েট আমরা ক্যালকুলেট করব। সো বিমের ওয়েটের ক্ষেত্রে আমাদের বিম দেখতে পাচ্ছি আমরা এই এ ডাইরেকশন বরাবর এভাবে বিম আছে, যে এ ডাইরেকশন একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, চারটা লাইন বরাবর আমার বিম আছে। আবার বি ডাইরেকশন হচ্ছে এই ডাইরেকশনটা বি, তার মানে এই 1 2 3 4 5 6 ছয়টা লাইন বরাবর বিম আছে, এবং প্রতিটা বিমের আমার হচ্ছে গিয়ে উইডথ এবং তার ডেপথ এটা দেয়া আছে। সো আমরা যদি এখান থেকে যদি আবার ক্যালকুলেট করি, তাহলে ফার্স্ট অফ অল আমরা বের করতেছি বিম লোড ইন ডাইরেকশন এ। যেহেতু বিম গুলো হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার উইথ অল দ্য beam, column and slab are made of concrete. আমি বলে দিই, আদারওয়াইজ একটু কনফিউশন তৈরি হতে পারে। সো আমরা বলে দিচ্ছি যে বিম কলাম এবং স্ল্যাব যা কিছু আছে সবকিছু হচ্ছে গিয়ে কনক্রিটের তৈরি। ওকে, সো এখান থেকে আমাদের লোডটা আসবে। তাহলে এখন আমি যদি বিম লোড যখন ক্যালকুলেট করবো, তাহলে কনক্রিটের যদি হয়, তাহলে আমরা জানি কনক্রিটের ইউনিট ওয়েট কত। কি হলো বলেন, কনক্রিটের ইউনিট ওয়েট কত? C201 কোর্স আপনারা করেন নাই? করছেন তো? আচ্ছা, আপনার এরকম মানে মৃত্যুর মতো মানে মরা মানুষ যেভাবে থাকে সেরকম কেন আপনারা? আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করলেও কিছু বলেন না, কিছুই না, এরকম কেন আপনারা? আপনারা কি ক্লাসটা করে মজা পাচ্ছেন না নাকি? আমি আসলে বুঝতেছি না। 150 পাউন্ড পার কিউবিক ফিট স্যার। হ্যাঁ, 150 পাউন্ড পার কিউবিক ফিট, দ্যাট মিনস PCF, পাউন্ড পার কিউবিক ফিট 150। এখন বিম লোড আমরা জানলাম, তাহলে কি মানে কনক্রিটের যেটা ইউনিট ওয়েট এটা হচ্ছে কি পাউন্ড পার কিউবিক ফিট। এখন লোডকে আমাকে নিতে হবে কি, তাহলে পাউন্ড পার কিউবিক ফিটকে আমি যদি পাউন্ডে কনভার্ট করতে চাই, তাহলে এই জিনিসটাকে আমি মাল্টিপ্লাই করব কি দিয়ে, এটার সাথে আমি যদি বিমের লেংথ ওয়েট এবং বিমের যেই কি বলে আপনার ডেপথ এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি কি কনক্রিটের আমি লোডটা পেয়ে যাব। সো বিমের যেই আমার ফার্স্ট অফ অল আমি নিলাম উইডথ হচ্ছে কত, 12 ইঞ্চি। এরপর আমরা নিচ্ছি বিমের উইডথের পর তার ডেপথ যদি নেই, ডেপথ হচ্ছে গিয়ে এই ডাইরেকশন বরাবর 16 ইঞ্চি। এবার আসি এই ডাইরেকশন বরাবর বিমের যেই আপনার কি আছে লেংথ, আমরা উইডথ নিয়েছি, ডেপথ নিয়েছি, এখন লেংথ নেব। তাহলে এই ডাইরেকশন বরাবর বিমের লেংথ কত? হ্যাঁ স্যার 16 ফিট। 16 ফিট। আচ্ছা, যদি আমি এখানে যদি 16 ফিট নেই, ঠিক আছে নিলাম, তাহলে কি হলো দেখেন,
আমার পাউন্ড পার কিউবিক ফিট আছে, তাহলে কিউবিক ফিটের জন্য তাহলে এই 12 ইঞ্চকে আমি যদি ফিটে কনভার্ট করে নেই, 16 ইঞ্চকেও আমি যদি ফিটে কনভার্ট করি, আর 16 ফিট তো আছে, তাহলে ফিট ফিট ফিট, আর এখানে কিউবিক ফিট হচ্ছে গিয়ে পাউন্ড পার কিউবিক ফিট। তাহলে কিউবিক ফিট মানে ফিট কিউব যেটা নিচে আছে সেটার সাথে ফিট 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 কাটাকাটি গেলে চলে আসবে কি পাউন্ডে। এখন এই বিম লোডটা শুধুমাত্র এই একটা বিমের লোড, তাই না? জি স্যার। তাহলে এই একটা বিম আমি এখন যদি দেখি তাহলে একটা ফ্লোরের মধ্যে তাহলে এরকম কয়টা বিম আছে টোটাল? 1 2 3 4 5, এখানে 5, এখানে 5 10, এখানে 5 15, এখানে 5 20, তাহলে টোটাল আছে কয়টা? 20টা। তাহলে টোটাল 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি এই 20টা বিমের এই বরাবর এ ডাইরেকশন বরাবর যে 20টা বিম আছে প্রতিটা প্যানেলে, সেগুলোর আমি টোটাল লোডটা পেয়ে যাব। এখানে আমরা ফাইনালি তাহলে যে কাজটা করি যে 150 যেটা আছে, আমি জিনিসটাকে যদি ইকুয়েশন হিসেবে লিখি, তো আমি কি করতেছি 150 যেটা আছে এই 150 কে এটা আছে পাউন্ড পার কিউবিক ফিট, আমি একে যদি 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি হবে? পাউন্ড থেকে আমি কনভার্ট করলাম কিসে? কিলো পাউন্ডে। এরপর 12 ইঞ্চ যেটা আছে, ইঞ্চকে যদি আমি যদি ফিটে কনভার্ট করি তাহলে 12 ডিভাইডেড বাই 12, তাহলে ইঞ্চ থেকে ফিট হয়ে গেল। 16 ইঞ্চ যেটা আছে সেটাকেও আমি কনভার্ট করতেছি ফিটে, তাহলে 16 ডিভাইডেড বাই 12, তাহলে 16 ফিট হয়ে গেল। আর আরেকটা ডাইমেনশন আছে সেটা হচ্ছে 16 ফিট, সেটা 16তেই থাকলো কারণ এটা অলরেডি ফিটে আছে। এরপর 20 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম। তাহলে ফাইনালি এটা এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত পাবো রেজাল্টটা? 640। 64 স্যার। 64 জি স্যার 64 64। জি স্যার 64 স্যার 64 কিলো পাউন্ড। এক মিনিট, আমার কি ভুল আসছে নাকি রেজাল্ট? 150 ইন্টু 12 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 20 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই, হ্যাঁ ঠিক আছে না, আমারই ক্যালকুলেশন করে এসছো। সো 64 এটা কি কিলো পাউন্ড বা সংক্ষেপে আমরা বলতে পারি কিপ। তাহলে এ ডাইরেকশন বরাবর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 64 কিপ। এখন আমরা যদি আসি বিম, স্যার আমরা কিলো পাউন্ড কেন করলাম স্যার? কিলো পাউন্ডে নিলাম, যদি পাউন্ডে নেই তাহলে এই ভ্যালুটা কত হবে? 64,000 পাউন্ড, এক বিশাল বড় সংখ্যা। তাহলে আমি এটাকে ছোট করে রাখি, ঠিক আছে? আমরা যখন এই যে বিভিন্ন স্ট্রাকচারের ম্যাথ গুলো যখন করেছিলাম তখন আমরা লোড দিতাম না যে এত কি, সো ওইটাই আর কি, পাউন্ডে না রেখে আমি কিলো পাউন্ডে নিয়ে গেলাম, তাহলে সংখ্যাটা একটু ছোট হলো। কারণ এটা তো শুধুমাত্র একটা ডাইরেকশন বরাবর বিম, এরপর বি ডাইরেকশনের বিম আসবে, তারপর কলাম আসবে, তারপর স্ল্যাব আসবে, এগুলো সবগুলো লোড আসবে, তাহলে সব যোগ করতে করতে আলটিমেটলি এই রেজাল্ট তো অনেক বাড়তে থাকবে। বুঝা গেছে? জি স্যার। এখন বি ডাইরেকশন বরাবর যদি আমরা যদি করি তাহলে ঠিক সিমিলার ভাবে আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করি। দেখি আপনারা নিজেরা লিখতে পারেন কিনা, নিজেরা লিখে আপনারা দেখি রেজাল্টটা বলেন কত আসে।
স্যার 90 আসে। স্যার 144। একজন 90, একজন 144, আমার তো আসছে 108 স্যার। আমারও 108ই আসছে। স্যার আমার 108 আসে। গণতন্ত্রের জয় হোক। সিম্পল হিসাব, আমরা কনক্রিটের ইউনিট ওয়েট নিচ্ছি 150 পিসিএফ, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করতেছি, তাহলে কেসিএফ পাবো। সেটার সাথে আমি বিমের বি ডাইরেকশন বরাবর বিমের যেই উইডথ, তারপর বিমের যেই ডেপথ, বিমের যেই লেংথ, তিনটা নিলাম, তাহলে এটা চলে আসতেছে কিপে। এটার সাথে আমি বিমের যেই নাম্বার অফ বিম সেটাকে আমি মাল্টিপ্লাই করতেছি। ঠিক আছে? জি স্যার। সো বিম তাহলে আমরা পেলাম। তাহলে এরপর আমাদের আসতেছে কি কলাম। সো কলামের ক্ষেত্রে তাহলে এখন আমাদেরকে চিন্তা করেন, এবার কলামগুলো আমাদের কি থাকছে, এক একটা ফ্লোরের মধ্যে আমার কলামগুলো লম্বালম্বি থাকতেছে। সো কলাম লোড যদি আমাকে বের করতে হয়, ফার্স্ট অফ অল আমি একটা একটা করে আসি। আমাদের কলাম বলা ছিল কি ইন্টেরিয়র, এক্সটেরিয়র, কর্নার। ইন্টেরিয়র কলামের সাইজ ছিল 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তাহলে ইন্টেরিয়র কলাম লোড ঠিক আগের মতোই, কনক্রিটের ইউনিট ওয়েট আসবে 150 ডিভাইডেড বাই 1000 মাল্টিপ্লাইড বাই। এইবার আসেন কলামের ক্ষেত্রে আমি কি লিখব। কলামের ক্রস সেকশন দেয়া আছে আমাদেরকে কত, 18 বাই 18, এটা হচ্ছে কলামের সাইজ। তাহলে 18 মাল্টিপ্লাইড বাই 18 ডিভাইডেড বাই 12, 12। এটা বুঝতে পারছেন কেন লিখছি? জি না স্যার। স্যার। বুঝতে পারছেন কে? যে বুঝতে পারছেন বুঝা বলেন কেন লিখলাম 18 বাই স্যার, 18 কলাম ডিভাইড বাই 12 বাই 12। স্যার কলাম তো স্যার দুইটাই স্যার 18 18। দুইটাই 18 18, একটা কলাম বলতেছে, একটা কলামের সাইজ 18 বাই 18। ডেপথ আর উইডথ স্যার 18। কলামের ক্ষেত্রে ডেপথ আর উইডথ না, কলামের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে আপনি যদি কলামের দিকে তাকান, আপনাদের বাসার মধ্যে যে একটা কলাম আছে, কলামের আপনি যদি মাঝখান দিয়ে কেটে ফেলেন তাহলে কি দেখবেন, দুইটা ডাইরেকশন। কলামগুলোতে রেক্ট্যাঙ্গেল সাইজ, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ হয়। তো এই যে এখানে যে কলামগুলো দেখতে পাচ্ছি, এটার এই ডাইরেকশন বরাবর 18, আবার এই ডাইরেকশন বরাবর 18। রেক্ট্যাঙ্গেলের দুইটা আর্ম, তাহলে 18 18 দুইটা আর্ম। তাহলে এটা ইঞ্চে ছিল, এটাকে ভাগ করলাম আমি, নিয়ে আসলাম হচ্ছে গিয়ে ফিটে, 12 বাই 12। আর কলামের যে লেংথ, লেংথ হচ্ছে কি ফ্লোর লেংথ বা ফ্লোর হাইট। তাহলে ফ্লোর হাইট কত, 10 ফিট। তাহলে কলামের এই 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, কলামের টোটাল যে কি বলে তার আয়তন সেটা পেয়ে যাব ফিট কিউবে। সেই ফিট কিউবের সাথে কনক্রিটের যেটা আছে আমাদের পিসিএফ, সেটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব কলামের লোড। এখন এই কলাম আমাদের ইন্টেরিয়র কলাম কয়টা আছে সেটা আগে তাহলে বের করতে হবে। কয়টা টোটাল ইন্টেরিয়র কলাম, 2 3 4 4 4 8, তাহলে টোটাল আছে আমাদের 8। তাহলে এখান থেকে আসবে ইন্টেরিয়র কলামের লোড। বলেন কত আছে? সাতাশ স্যার। 27। 27। Well, 27। এরপর আসছে আমাদের এক্সটেরিয়র কলাম।
এক্সটেরিয়র কলামের ক্ষেত্রেও সিমিলার ভাবে যদি আমরা করি 150 ডিভাইড বাই 1000, এক্সটেরিয়র কলামের সাইজ হচ্ছে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, তাহলে এখানে চেঞ্জ হবে, এটা হবে 16 ইঞ্চ বাই 16 ইঞ্চ। ইঞ্চকে ফিটে নেওয়ার জন্য 12 বাই 12 দিয়ে আমি ভাগ করতেছি। কলামের হাইট সবই 10। এখন নাম্বারটা কত? এক্সটেরিয়র কলামের ক্ষেত্রে আমরা যদি দেখি 1 2 3 4 4 8 9 10 11 12, 12টা হচ্ছে আমাদের এক্সটেরিয়র কলাম। তাহলে লোডটা কত আসে? 32 কিপ। 32 স্যার। 32 কিপ। এরপর আসবে আমাদের কর্নার কলাম লোড। এখানেও যদি করি, কর্নার কলামের সাইজ হচ্ছে আমাদের 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি এবং কর্নার কলামের সংখ্যা হচ্ছে 4। এই লোডটা কত আসে? স্যার 8.1666। 8.1666, তার মানে 2 ঘর পর্যন্ত নিলে 8.17 কিপ। ঠিক আছে? তাহলে আমাদের বিম লোড বের করলাম আমরা, কলাম লোডও আমরা বের করছি। এখন আমাদেরকে বের করতে হবে কি তাহলে? স্ল্যাবের লোড। তো স্ল্যাবের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে টোটাল স্ল্যাব আছে কয়টা প্যানেল? 1 2 3 4 5, তাহলে 3 5 15টা প্যানেল। এবং প্রতিটা স্ল্যাবের লোড বের করার ক্ষেত্রে কি, এক একটা স্ল্যাব প্যানেল হচ্ছে অনেকটা রেক্ট্যাঙ্গেল সাইজ। তো স্ল্যাবের যেই ডাইমেনশন যদি আমরা চিন্তা করি, তাহলে ডাইমেনশন হচ্ছে কি 16 ফিট বাই 20 ফিট। আর স্ল্যাবের ডেপথ কত? ডেপথ হচ্ছে গিয়ে, থিকনেস হচ্ছে গিয়ে 6 ইঞ্চি। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো? স্ল্যাবের যেই ভলিউম সেটা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা যদি লিখি স্ল্যাব লোড, যেটা আগের মতোই 150 ডিভাইডেড বাই 1000, এটা আসতেছে বেসিক্যালি আমাদের কনক্রিটের ইউনিট ওয়েট থেকে। এরপর স্ল্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম স্ল্যাবের যে প্যানেল, এক একটা প্যানেল হচ্ছে কি 16 ফিট বাই 20 ফিট। তাহলে আমরা এখানে লিখতে পারি 16 মাল্টিপ্লাইড বাই 20। এখন স্ল্যাবের থিকনেস যেটা আছে, থিকনেস আমাদের কত বলা ছিল? 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চকে আমি যদি ফিটে আবার এখানে নেই, তাহলে আমাদের আসবে 6 ইঞ্চি ডিভাইডেড বাই 12। তাহলে 6 ইঞ্চ ডিভাইড বাই 12 করলে আমরা ফিটে পাবো। আর স্ল্যাবের সংখ্যা ছিল কয়টা? 15টা আমরা দেখেছি। তাহলে টোটাল নাম্বার হচ্ছে কি 15। তাহলে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব স্ল্যাবের লোড। সেটা কত আসে? স্যার 360। 360 কিপ। 360 কি? তাহলে দেখেন, এই লোড বাদে আর কি কোনো লোড আছে এই বিল্ডিং স্ট্রাকচারের ক্ষেত্রে? না স্যার। নাই। তাহলে আমরা বিম লোড যতগুলো ছিল সবগুলো বিমের ডাইরেকশন এ এবং বি বরাবর বিম লোড বের করছি, কলাম লোড বের করছি, তারপর আমরা স্ল্যাবের লোড বের করছি। এবং এই যে লোডগুলো, এগুলো কি শুধুমাত্র একটা ফ্লোরের জন্য আমরা বের করছি, তাই না? জি স্যার। অলরাইট। তাহলে আমরা যদি এখন বের করি যে টোটাল ডেড লোড আর ফ্লোর, তাহলে সেটা কি হবে? এই প্রতিটা লোড আমরা এখন যোগ করব। তাহলে যোগ করেন, 64 কিপ, 108 কিপ, 27 কিপ, 32 কিপ, 8.17 কিপ এবং 360 কিপ। কত আসে?
599.17. 599.17 কিপস। এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিভিজুয়াল ফ্লোরের লোড। তাহলে এরকম টোটাল আছে আমাদের কয়টা? 10টা ফ্লোর। তাহলে টোটাল ডেড লোড অফ all the floor is equals to 599.17 into 10 means 5991.7। বুঝে গিয়েছে? স্যার রুদ্র বলেন। স্যার এখানে 600 কি ধরে নিলে কোনো সমস্যা হবে স্যার? 600 কেন ধরতে চাচ্ছেন আপনি? নিয়ে একটু বেশি আসে, এরকম 600 ধরে নিতাম। বেশি আসা দেখে ধরে নিবেন মানে? আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি ক্যালকুলেশন করবেন, যেটা আসবে সেটাই আপনি নিবেন, ঠিক আছে স্যার। তাই না? তো আমরা ডাব্লিউ লোড যেটা সেটা আমরা বের করলাম। এখন আমাদের লাগবে অন্যান্য যে কম্পোনেন্ট গুলো, জেড, আই, সি, তারপরে আর, এই কম্পোনেন্ট গুলো আমাদের লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা তাহলে যদি একটা একটা করে আসি, তাহলে আমাদের জেড যেটা, সেই ভ্যালুটা যদি আমরা যাই, সো আমাদেরকে লোকেশন বলা ছিল কোথায়? ঢাকায়। সো আমাদের যেই আদার্স যে ইনফরমেশন জেড, জেড ছিল কি আমাদের? তো লেকচার নোটটা একটু দেখেন, দেখে আমাকে বলেন তো জেড কি ছিল? ঢাকারটা কি 0.15? জেড কি ছিল আগে সেটা বলেন। ঢাকারটা 0.15 কিনা সেটা তো পরের হিসাব। Sir, gust coefficient. আর্থকোয়েকের মধ্যে গাস্ট কোএফিসিয়েন্ট আসবে কোথা থেকে? Sir, seismic zone coefficient. সিসমিক জোন কোএফিসিয়েন্ট জেড। এখন ঢাকার যে সিসমিক জোনের যে একটা ম্যাপ আপনাদেরকে দেখানো হয়েছিল, সেই অনুযায়ী আমরা দেখেছি যে ঢাকা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের জোন 2 তে পড়ে। সো সেই অনুযায়ী তাহলে আমাদের জোন কোএফিসিয়েন্ট আমরা পাচ্ছি 0.15। এরপর আমাদের আসতেছে আই। আইটা কি ছিল? আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ মনে হয় উঠে গেছে, আপনারা পড়াশোনা একদমই করতেছেন না। Sir, আয়ের মানটা 1 কেন? আয়ের মানটা 1 হয়েছে কারণ
অ্যাকর্ডিং টু বিএনবিসি আমাদেরকে বলা হয়েছিল যে যে টেবিলটার কথা আমি আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট ক্লাসে বিএনবিসি থেকে, যে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, আমাদেরকে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার, কোশ্চেনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন আমাদেরকে বলা হয়েছে স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার, এবং বিএনবিসি অনুযায়ী স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচারের জন্য আই এর ভ্যালু হচ্ছে 1। এই জন্য সি ছিল আমাদের একটা কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলছি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, যেটা বের করার যেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে সি ইজ ইকুয়ালস টু 1.25 ইন্টু এস ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 2/3। এখন এখানে আমাদের দুইটা আদার্স প্যারামিটার আছে, একটা হচ্ছে এস যেটা কিনা হচ্ছে আমাদের সয়েল টাইপ থেকে আসবে, আর একটা হচ্ছে টি যেটা কিনা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড থেকে আসবে। এখন এস যেটা সয়েল প্যারামিটার, আমরা বিএনবিসি তে যেটা আমরা দেখেছি যে সয়েলের জন্য আমাদের কি টাইপের সয়েল আছে সেটার উপর বেস করে আমাদেরকে সয়েল প্যারামিটারটা আসবে। এখন আমাদেরকে যেটা দেয়া আছে যে স্টিফ সয়েল উইথ ডেপথ লেস দ্যান 61 মিটার। স্ক্রিনটা চলে গেছে স্যার। স্যার এস এর ভ্যালু হবে 1। বুঝি নাই কি হচ্ছে স্ক্রিন? স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্যার। অন্যরা কি দেখতে পাচ্ছেন? এখন আসছে স্যার। স্যার এখন পাচ্ছি স্যার। জি স্যার, এখন আসছে। ওকে, সো এস এর ক্ষেত্রে এস হচ্ছে আমাদেরকে যেটা দেয়া আছে, যেই প্যারামিটারটা আমাদেরকে বলা আছে যে এস সয়েল টাইপ সম্পর্কে, সয়েল টাইপ হচ্ছে স্টিফ সয়েল, ডেপথ লেস দ্যান 61 মিটার। আমরা যদি বিএনবিসিটা আমরা চেক করে দেখি তাহলে সেই অনুযায়ী তাহলে আমরা বলতে পারি যে এস যেটা কিনা আমাদের সয়েল প্যারামিটার, এসকে এস এর অ্যাকচুয়াল নাম হচ্ছে কি সাইট কোএফিসিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা তাহলে লিখতে পারি সাইট কোএফিসিয়েন্ট এস ইজ ইকুয়ালস টু 1, এবং আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে টি। টিটা ছিল টাইম পিরিয়ড, ঠিক আছে? সো টাইম পিরিয়ড বের করার জন্য আমরা অনেকগুলো মেথড দেখেছি, আমরা বলেছিলাম যে আমরা মেথড এটা কনসিডার করব। সো অ্যাকর্ডিং টু মেথড এ টি বের করার একটা ফর্মুলা আছে, টি ইজ ইকুয়ালস টু সিটি এইচ এন টু দি পাওয়ার 3/4। তাহলে আমরা দেখছি যে টাইম পিরিয়ড টি বের করার জন্য এখানে আবার আমাদের দুইটা ইনফরমেশন আছে। একটা হচ্ছে গিয়ে সিটি, সিটিটা হচ্ছে বেসিক্যালি আমাদের আসবে কোথা থেকে, এটা যদি আপনারা খেয়াল করে দেখেন আমাদেরকে যেই মেথড এটা বলা ছিল টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার বিএনবিসি তে, সেখানে আমাদেরকে তিনটা ক্যাটাগরি বলা ছিল। যদি স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে একটা ভ্যালু, যদি রিইনফোর্সড কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে একটা ভ্যালু, আর আদার টাইপের
বিল্ডিং এর জন্য আরেকটা ভ্যালু। সো আমাদের এটা হচ্ছে গিয়ে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেটার জন্য সিটির ভ্যালুটা হবে 0.073। আর এইচএনটা কি? এইচএনটা আমাদেরকে বলা হয়েছিল যে এইচএন হচ্ছে গিয়ে হাইট ইন মিটার অ্যাবভ দ্য বেজ লেভেল। বেসের থেকে তাহলে টপ পোরশন। এক্স্যাক্টলি। সো আমাদের এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার হাইট হচ্ছে গিয়ে প্রতিটা লেভেল হচ্ছে গিয়ে 10 ফিট, আর টোটাল নাম্বার অফ ফ্লোর হচ্ছে গিয়ে 10, তার মানে টোটাল হচ্ছে গিয়ে 100 ফিট। এই 100 ফিটকে আমাকে নিতে হবে মিটারে কনভার্ট করে। তো হান্ড্রেড ফিট মিটারে যদি কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে 0.3048 ফিটকে আমরা মিটারে কনভার্ট করলাম টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড বাই 4। তো এই ফর্মুলা থেকে তাহলে আমাদের কত আসে টাইম পিরিয়ডের ভ্যালু টি? জিরো পয়েন্ট নাইন সেকশন 0.946965336 পুরোটা যদি আমরা বলি, আমি এখানে 0.94 শুধুমাত্র 94 না লিখে আমি 3 ডিজিট পর্যন্ত রাখতেছি, 0.947। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইম পিরিয়ড এত সেকেন্ড। তার মানে এই যে আমার আর্থকোয়েকটা আমি পাচ্ছি, সেই আর্থকোয়েকের ক্ষেত্রে আমার এখানে 0.94 সেকেন্ড আমি পেলাম। এখন এইটি ভ্যালু যদি আমি যদি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টের এখানে যদি বসাই তাহলে আমি পেয়ে যাব আমাদের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট সি ভ্যালু। সো এখানে হচ্ছে 1.25 ইন্টু 1 ডিভাইডেড বাই ই হচ্ছে 0.947 to the power 2/3 তো এখন একটু ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে বলেন কত আসে। ওয়ান পয়েন্ট টু নাইন সিক্স 1.296 1.296। তাহলে আমরা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম 1.296। তাহলে আমরা জেড পেয়ে গিয়েছি, আই পেয়ে গিয়েছি, সি পেয়ে গিয়েছি, ডাব্লিউ আমি পেয়ে গিয়েছি। তাহলে এখন আরেকটা জিনিস আমার শুধুমাত্র লাগবে, সেটা হচ্ছে আর। এখন আরটা কি ছিল? আরটা যদি আপনারা যদি সেই বিএনবিসিটা যদি একটু খুলে যদি দেখেন, আর ছিল আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য কোন টাইপ অফ স্ট্রাকচার, সেটা যেই কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলছি রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট। এখন রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্টের যে আমাদের 5টা সিস্টেম ছিল, সে 5টার মধ্যে আমাদেরটা বলা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এবং আমাদেরটা হচ্ছে কনক্রিট। সো কনক্রিট এবং মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য আমরা তাহলে আর এর ভ্যালু পাচ্ছি 12। সো আমরা তাহলে বলতে পারি যে আমাদের এটা কি স্যার ইন্টারনাল মোমেন্ট রেজিস্টিং? না, আমাদেরটা এসএমআরএফ স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। কারণ যদি ইন্টারনাল হইতো তাহলে সেটা হইতো 8।
ইন্টারনালের জন্য টুয়েলভ স্টেপ আছে। হ্যাঁ, ইন্টারনাল যদি হয়, দ্যাট ইন্টারনাল না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। সরি, তুমি ইন্টারনাল বলতেছো, ইন্টারনাল না তো, ইন্টারমিডিয়েট। তিনটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেমের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এসএমআরএফ, একটা হচ্ছে আইএমআরএফ, আর একটা হচ্ছে ওএমআরএফ। এসএমআরএফ হচ্ছে গিয়ে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেটা কিনা স্টিল এবং কনক্রিটের জন্য। আইএমআরএফ হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেটা শুধুমাত্র কনক্রিটের জন্য পাওয়া যায়। আর ওএমআরএফ যেটা কিনা অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, সেটা হচ্ছে কি স্টিল এবং কনক্রিট দুইটার জন্য পাওয়া যায়। জি স্যার ভুল বলছি, যে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, তো এখন আমরা যদি ক্যালকুলেট করি বেস শিয়ার ভি, তো ভি ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা জানি জেড আই সি W divided by R. So Z এর ভ্যালু আমরা পেয়েছি 0.15, I এর ভ্যালু হচ্ছে 1, C আমরা পেয়েছি 1.296, divided by R এর ভ্যালু হচ্ছে আমাদের 12 into আমাদের W। W আমরা পেলাম কত? 5991.7 কিপ। এখান থেকে আমরা বেস শিয়ার কত পাচ্ছি? 97.0655। 0655, that means 07। ঠিক আছে, তাহলে বেস শিয়ার আমরা পেলাম 97.07 কিপ। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার পেলাম আমরা। কোনটা আমাদেরকে বলেছিল যে ডিটারমাইন দ্য বেস শিয়ার, সেইটা আমরা মাত্র বের করছি, এই বেস শিয়ারের ভ্যালুটা জেড এর ভি যেটা। এরপর আমাদেরকে বলা হয়েছে এই যে বেস শিয়ারটা আমি পেলাম, এই বেস শিয়ারটাকে আমাকে প্রতিটা ইন্ডিভিজুয়াল ফ্লোরে ভাগ করতে হবে। আমাকে বলা হয়েছিল যে distribute it along each story level। তাহলে প্রতিটা ফ্লোরে ওই যে F1, F2, F3 ঠিক এরকম ভাবে আমাকে তাহলে ক্যালকুলেট করতে হবে। কোন ফর্মুলা দিয়ে? আমরা বিএনবিসি তে একটা ফর্মুলা দেখেছিলাম যে বেস শিয়ারকে আমরা যদি ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে আমাদেরকে একটা ফর্মুলা দেখানো হয়েছিল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্সের ক্ষেত্রে, যে V is equals to FT plus summation of Fi। এবং প্রতি ইন্ডিভিজুয়াল ফ্লোরের জন্য যদি আমরা বের করি, তাহলে সেটা হচ্ছে কি Fx মানে হচ্ছে কি প্রতিটা ইন্ডিভিজুয়াল ফ্লোর, যেখানে x এর ভ্যালু হচ্ছে কি 1 থেকে n সংখ্যক, n হচ্ছে কি আমার নাম্বার অফ স্টোরি, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টোরি। সো সেই ফর্মুলা থেকে আমরা আলটিমেটলি এটা বের করতে পারবো। এখন এফটিটা বের করার জন্য আমাদেরকে তাহলে আবার যেতে হবে, যে এফটি বের করার দুইটা ফর্মুলা ছিল, যেখানে কিনা বলা ছিল যে যদি টাইম পিরিয়ড 0.7 সেকেন্ড থেকে যদি ছোট হয় তাহলে এফটি এর ভ্যালু হচ্ছে 0, আর যদি টাইম পিরিয়ড টি এর ভ্যালু 0.7 সেকেন্ডের ইকুয়াল বা তার থেকে যদি বেশি হয় তাহলে এই টি যেটা এফটি বের করতে হবে 0.07 টিভি, সেটা দিয়ে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এখন ক্যালকুলেট করি, FT is equal to 0.07 T এবং V। তাহলে এখানে আমরা T এর ভ্যালু যেটা আমরা পেয়েছিলাম 0.947, এটা ইউজ করতেছি, ইনটু V হচ্ছে গিয়ে আমাদের বেস শিয়ার যেটা কিনা হচ্ছে 97.07। টোটাল এফটি পরিমাণ কত আসে? 6.434।
6.434, দ্যাট মিনস 6.43 আমরা বলতে পারি, এত কিপ। মানে একদম টপে বিল্ডিং এর, এই যে বিল্ডিং এর যে কোনো একটা ফ্রেমের কথা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, একদম টপ পয়েন্টে আমার এই যে ফোর্সটা কাজ করবে এফটি, সেটা হচ্ছে কি 6.43 কিপ। তাহলে বাদবাকি যে শিয়ার ফোর্সটা আছে, এই টোটাল বেস শিয়ার যেটা 97.07, এইটাই তো আলটিমেটলি ডিস্ট্রিবিউট হবে কোথায়? এই বেস শিয়ারটাই তো ডিস্ট্রিবিউট হবে প্রতিটা ফ্লোরে, যার মধ্যে থেকে এফটিটা হচ্ছে শুধুমাত্র টপ ফ্লোরে কাজ করবে, আর বাদবাকি যেটা থাকবে সেটা পুরোটা ফ্লোরে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এফটি যদি আমি পেয়ে যাই, তাহলে বাদবাকি যেই ফোর্স, যেটাকে আমরা বলতে পারি ভি মাইনাস এফটি, তো এই ভি মাইনাস এফটি যেই ফোর্সটা আছে সেটার ভ্যালুটা কত আসে আমাদের? $90.64. 90.64। জি স্যার। এই লোডটা আলটিমেটলি কি হবে, আমার প্রতিটা ফ্লোরে ডিস্ট্রিবিউট হবে। খেয়াল করে দেখেন। এখন ডিস্ট্রিবিউট হওয়ার জন্য তাহলে আমাদের এখন তাহলে ফর্মুলাতে যেতে হচ্ছে, ওই যে ফর্মুলাটা যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য। তো আমরা লিখতে পারি উই নো দ্যাট স্যার ভি মাইনাস এফটি, এটা যদি স্যার আরেকবার একটু বুঝিয়ে দিতেন। ভি মাইনাস এফটিটা হচ্ছে যে কোনো একটা ফ্রেম, এখানে তো আমাদের যে বিল্ডিং প্ল্যানটা আছে এখানে তো অনেকগুলো ফ্রেম আছে, তাই না? এখানে এ ডাইরেকশন বরাবর যদি আমরা যাই তাহলে 1 2 3 4 5 6টা ফ্রেম, আবার বি ডাইরেকশন বরাবর 1 2 3 4টা ফ্রেম। এখন প্রতিটা ফ্রেমের যে কোনো ফ্রেমের মধ্যেই আমার যেই সিসমিক যে লোডটা আসবে, এই বেস শিয়ারটাই তো আলটিমেটলি এই প্রতিটা ফ্লোরে আসবে। খেয়াল করে দেখো, পি ওয়েভ যেটা আমাদের আসতেছে সেটা যেই ডাইরেকশন আসতেছে সেটাকে রেজিস্ট করার জন্য এই বরাবর কি হবে, আমাদের বিল্ডিংটা কাঁপবে। তাহলে এইটার উল্টা দিকে হচ্ছে আমাদের বেস শিয়ার, এবং এই বেস শিয়ারটা আলটিমেটলি কি হবে, এক একটা বিল্ডিং এর যে কলাম যে ফ্রেম গুলো আছে সেই ফ্রেমের মধ্যে কি আমার আলটিমেটলি হচ্ছে গিয়ে কি করবে, আমার ধাক্কা দিবে। এখন যত উপরের দিকে আমার যাবে তত কি আমার ফোর্সের পরিমাণ কি বাড়তে থাকবে, যে কারণে টোটাল ফোর্সটা আমার আস্তে আস্তে লিনিয়ারলি বাড়তেছে ফ্লোর হাইটের সাথে সাথে। আর আমরা বলছিলাম, আমরা একটা উদাহরণ দিছিলাম যে চাবুকের ক্ষেত্রে যে একদম লাস্টে গিয়ে একদম টপ হাইটে গিয়ে আমাদের কি হবে, একটা এক্সট্রা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলছি এফটি। তাহলে এই টোটাল যে বেস শিয়ার, সেই টোটাল বেস শিয়ার আলটিমেটলি কি F1 F2 F3 থেকে শুরু করে F10 প্লাস এফটির সমান। তাহলে আমরা যদি এফটিটাকে যদি আলাদা করে ফেলি ফর্মুলা দিয়ে, এই যে আমরা যেটা জানি যে এফটি হচ্ছে গিয়ে আইদার 0 হবে যদি টি এর ভ্যালু, টাইম পিরিয়ডের ভ্যালু যদি 0.7 সেকেন্ড থেকে যদি কম হয়, আর যদি 0.7 সেকেন্ড থেকে যদি বেশি হয় তাহলে এফটির ভ্যালু হবে 0.07 টিভি। তাহলে ওইখান থেকে আমরা কি করলাম, আলটিমেটলি এফটিটা ডিটারমাইন করলাম। ডিটারমাইন করার পর তাহলে টোটাল যে বেস শিয়ার, সেই বেস শিয়ার থেকে যদি এই এফটির পরিমাণটা বাদ দেই, বাদ দিলে যতটুকু আমার ফোর্স থাকবে, এই ফোর্সটাই কি হবে, লিনিয়ারলি ফ্লোর হাইটের সাথে সাথে আমার প্রতিটা ফ্লোরে আসবে। তার মানে F1 এ আমার কতটুকু আসবে, F2 কতটুকু আসবে, F3 কতটুকু আসবে, সেটা আমি এখন বের করতে পারবো, কারণ এখন হচ্ছে গিয়ে পুরোটা লিনিয়ার রিলেশনের মাধ্যমে আসতেছে। তো সেই জন্য আমরা ভি মাইনাস এফটিটা বের করছি। বুঝা গেছে? জি স্যার। এখন আমরা লিখতে পারি যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা ছিল যে এফ এক্স ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আমাদের ভি মাইনাস এফটি,
ইন্টু হচ্ছে WXHX WX HX আর নিচে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ WIHI এটাও সামেশন এটাও উপর ইউজ করে তো উপরে হচ্ছে x equals to n এখানে I is equals to 1 উপরে হচ্ছে n আর এখানে হচ্ছে আমাদের WIHI সো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের যেই ফর্মুলাটা দেয়া আছে বিএনবিসি তে সো এখন তাহলে আমাকে কি করতে হবে যে প্রতিটা ফ্লোর আমি যখন ফার্স্ট ফ্লোরে লোড বের করব দ্যাট মিন্স x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে f1 ইজ ইকুয়ালস টু v মাইনাস ft ইনটু w1 দ্যাট মিন্স ফার্স্ট ফ্লোরের আমার কতটুকু ওয়েট মাল্টিপ্লাইড বাই হাইট ফার্স্ট ফ্লোরের হাইট ডিভাইডেড বাই টোটাল যে বিল্ডিং ঠিক আছে n এর ভ্যালু যদি আমার যদি 10 হয় কারণ এখানে নাম্বার অফ স্টোরি কত 10 দ্যাট মিন্স n এর ভ্যালু 10 তাহলে 10 স্টোরি বিল্ডিং এ টোটাল যে ওয়েট এবং টোটাল যে হাইট সেই দুইটার মাল্টিপ্লাই তাহলে সেইভাবে আমাকে আলটিমেটলি প্রতিটা ফ্লোরের জন্য বের করতে হবে তাহলে এখানে আমরা এখন যেটা করতে পারি একটা টেবিল বের করতে পারি একটা টেবিল যদি আমরা করি স্যার এটা কি লিখছেন দেখা যায় না লেখায় অনেক ছোট ছোট লেখা দেখা যায় স্যার এটার উপরের সাইডে হলো গিয়ে স্যার মানে যে ফার্স্ট স্টোরে যেটা করব সেইটা আর নিচে স্যার পুরো বিল্ডিং এর হাইট আর ওয়েটটা এক্স্যাক্টলি এখন দেখতে পান সাধন
সো আমরা যেটা করলাম, আমরা যদি প্রত্যেকটা ফ্লোরের জন্য ফোর্স এফ এর ভ্যালু বের করতে চাই, দ্যাট মিনস F1 F2 F3 যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে এই একটা টেবিলের মতো আমরা বের করে ফেললাম। সো এখান থেকে আমরা প্রত্যেকটা ফ্লোরের জন্য আসি 1 2 3 4 5 7 8 9 10। এখন প্রতিটা ফ্লোরের জন্য ডেড লোড আমরা বের করছিলাম যে টোটাল ডেড লোড পার ফ্লোর, মানে ইন্ডিভিজুয়াল ফ্লোরের জন্য আমরা লোড বের করছিলাম, সেটা ছিল 599.1617 কিপ। তাহলে এটাই হবে আমাদের এই যে প্রত্যেকটা ফ্লোরের ডেড লোড WX, এবং এইটা প্রত্যেকটা ফ্লোরের জন্যই সেম, কারণ আমাদের অন্য কোনো ফ্লোরেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এটা প্রতিটা ফ্লোরে আমাদের সেম থাকতেছে। হাইটের বেলায় যদি আসি, আমাদের এই হাইটটা হচ্ছে গিয়ে কিন্তু প্রতিটা ফ্লোরের যে 10 ফিট সমান সেটা না, এই হাইটটা বোঝানো হচ্ছে আপনার যেই ফ্লোর লেভেলে বের করবেন সেই ফ্লোর লেভেলের হাইট কত। তো ফার্স্ট ফ্লোর যেটা আপনার F1, খেয়াল করে দেখেন, ফার্স্ট ফ্লোর যেটা সেটা হচ্ছে কত, F1 হচ্ছে 10 ফিট, F2 কত হবে, বেস থেকে হাইট, ঠিক আছে, বেস থেকে হাইট, তাহলে এটা হবে 20 ফিট, F3 হবে 30 ফিট, এইভাবে, ঠিক আছে, প্রতিটা ফ্লোর বেস থেকে কতটুকু হাইটে। তাহলে সেভাবে যদি আমরা যদি বের করি, তাহলে 10 এটা হচ্ছে আমাদের হাইট। তাহলে এখন WX ইন্টু HX যদি আমরা যদি করি, তাহলে প্রতিটা ফ্লোরের জন্য আপনি একটা ভ্যালু পেয়ে যাবেন। স্যার 23966.8। তারপরটা 29958.5। ওটা 35950। পয়েন্ট 2। পরেরটা 41941.9। সেটা 47933.6। তাহলে এটা হচ্ছে আমাদের WX HX। এখন আমরা V মাইনাস FT জানি, WX HX প্রতিটা ফ্লোরের জানি, আর WI HI যেটা সেটা কি হবে, এই যে সামেশন I ইকুয়ালস টু N টু দি থেকে N পর্যন্ত WI HI, এটা কি হবে, এটা লাস্টেরটা হবে টোটাল। কোনটা, এই যে 59917? জি স্যার। না, আচ্ছা তাহলে সবগুলা যোগ করতে হবে। এক্স্যাক্টলি।
যে সামেশন WI/HI যেটা, এটা হচ্ছে এই সবগুলোর যোগফল, WX/HX এর যোগফল যেটা, তাহলে সেটা কত আসে ক্যালকুলেট করে দেখেন। দেখেন এটা আসে কিনা। যদি এটা যদি বের হয়ে যায় তাহলে আমরা এখন বের করব হচ্ছে কি বেসিক্যালি প্রতিটা ফ্লোরের জন্য আমাদের যে ফোর্স সেটার ভ্যালু। তো ফোর্সের ক্ষেত্রে তাহলে আমরা বানি যে V-FT এই ভ্যালুটা আমাদের আছে 90.64 মাল্টিপ্লাইড বাই WX/HX আমরা জানি, ডিভাইডেড বাই এই ভ্যালুটা। দেখেন রেজাল্ট মিলতেছে কিনা আপনাদের সাথে। তো এটা হচ্ছে আমাদের প্রতিটা ফ্লোরের যেটা লোড F1, F2, F3 থেকে শুরু করে F10 পর্যন্ত। আর টপ ফ্লোরে আলটিমেটলি তাহলে আমরা জানি কি টপ ফ্লোরে এই এফটির সাথে যুক্ত, এই F10 যেটা F10 এর সাথে আমাদের যুক্ত হবে বেসিক্যালি FT। টপ ফ্লোর হাইট যদি আমরা যদি বলি, এখানে আমরা আরেকটা কলাম লিখতে পারি। স্যার এখানে যে ফোর্সের এটাই স্যার যে এফএক্স টা না স্যার? এই ফোর্সটাই হচ্ছে এফএক্স।
সো আমরা যদি ফাইনাল ফোর্স যদি বের করি, ফাইনাল ফোর্স যেটা সেটা হচ্ছে এই সবগুলো ঠিক থাকবে, শুধুমাত্র এখানে এসে যুক্ত হবে কোনটা, এই যে এফটি 6.43। আচ্ছা, এখানে এটা এভাবে না লিখি, শুধু টোটাল। তাহলে এখানে এখন দেখেন এই লোডের ভ্যালুটা কত আসে। যদি আমি ফাইনাল ফোর্স যদি এটা সবগুলো যদি যোগ করি 10টা ফোর্স মিলে, খেয়াল করে দেখেন এইখানে যে ফোর্স গুলো ছিল, এই যে আমাদের প্রতিটা ফ্লোরের এফ এক্স যেটা, এটাকে যদি যোগ করি তাহলে আমাদের এই ভ্যালুটা এই যে ভি মাইনাস এফটির সাথে মিলে যায় 90.64। ক্যালকুলেট করে চেক করে দেখেন। আর ফাইনাল ফোর্স যেটা আছে সেটাকে যদি যোগ করি তাহলে সেই ভ্যালুটা আমাদের যেটা বেস শিয়ার 97.07 সেটার সাথে মিলে। স্যার স্যার লাস্টের 6.43টা স্যার, এটা স্যার কিভাবে পেলাম স্যার, বললাম না। এই 6.43টা হচ্ছে একদম টপ ফ্লোরে, তো আলটিমেটলি F10 এবং FT দুইটাই কাজ করবে। টপ ফ্লোরের নিচ পর্যন্ত শুধুমাত্র F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9 পর্যন্ত কাজ করবে। আর টপ ফ্লোরে F10ও কাজ করবে প্লাস FTও কাজ করবে। তাহলে সেই কারণেই আমরা ফাইনাল ফোর্স হিসেবে এই যে এটা হচ্ছে কি FX এর যে ভ্যালুটা, এই যে F1, F2, F3 এভাবে F10 পর্যন্ত। তাহলে টপ ফ্লোর যেটা কিনা ফ্লোর নাম্বার 10, সেখানে ফাইনাল ফোর্স হিসেবে তো এই ফোর্স প্লাস FT যেটা ছিল এই যে 6.43 সেটাও কাজ করবে। তো আলটিমেটলি টপ ফ্লোরে হচ্ছে কি 22.91। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের টোটাল যে ফোর্স এফএক্স এটা যোগ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি ভি মাইনাস এফটির ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের একটা চেক। সেকেন্ড চেক হচ্ছে ফাইনাল ফোর্স যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল ফোর্সটা বেস শিয়ারের ইকুইভ্যালেন্ট হইতে হবে। এটা হচ্ছে আমাদের আরেকটা চেক। তাহলে এখানে আমরা বলতে পারি চেক দিয়ে, এটা বেসিক্যালি রেজাল্ট কিন্তু এই পর্যন্তই শেষ। ঠিক আছে, এই ফাইনাল ফোর্স বের করা পর্যন্তই শেষ। এরপর হচ্ছে গিয়ে জাস্ট একটা চেক হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চেকটা কি, যে সাম অফ fx is equals to v minus ft। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি এক নাম্বার চেক, চেক 1, সাম অফ fx শুড বি ইকুয়াল টু v minus ft। এবং সেকেন্ড চেক যেটা, সেটা হচ্ছে গিয়ে সাম অফ টোটাল ফোর্স, ফাইনাল ফোর্স যেটাই বলো, টোটাল ফোর্স অর ফাইনাল ফোর্স be equal to base shear। দেখো আমাদের সেটা মিলে গেছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ, যেখানে আমরা ফার্স্টে বেস শিয়ার বের করলাম। বেস শিয়ার বের করার পর তারপর সেটাকে কি করলাম, প্রতিটা ইন্ডিভিজুয়াল ফ্লোর ওয়াইজ আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, দিয়ে আমি টোটাল প্রত্যেকটা ফ্লোরের আমার যে ফোর্স সেটা আমি বের করছি। এখন এমনও হইতে পারে যে পরীক্ষার সময় আমি কোশ্চেন কি টাইপের দিব, তোমাদের কোশ্চেন দিতে পারি এরকম যে সে ক্যালকুলেট দ্য বেস শিয়ার and the force that will come on floor number 5।
শুধুমাত্র 5 নাম্বার ফ্লোরেরটা আমি চাইলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 5 নাম্বার ফ্লোরেরটা তুমি বের করবা। তোমাকে যদিও বলা হচ্ছে 10 স্টোরি বিল্ডিং, কিন্তু আমি তোমার কাছে চাইলাম শুধুমাত্র বেস শিয়ার, টোটাল বেস শিয়ারটা তুমি বের করবা, আর 5 নাম্বার ফ্লোরের যেই ফাইনাল ফোর্স সেটা তুমি আমাকে বের করে দিবা। এটাও চাওয়া হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমার আর 10 স্টোরি পর্যন্ত বা 10th ফ্লোর পর্যন্ত আর সব লোড ক্যালকুলেট করার দরকার নাই, তুমি শুধুমাত্র 5 নাম্বার ফ্লোরের যেই লোডটা আছে সেটা বের করে দিতে পারলেই হবে। একটু কাজ কমবে আর কি, খুব একটা না, বাট কিছুটা কাজ কমবে। বুঝা গিয়েছে? স্যার কাজ আর কমলো কই স্যার? কাজ কমছে বলতে WFX এর জন্য তো স্যার পুরোটা করা লাগবে স্যার। হ্যাঁ, WXHX এর জন্য এতটুকু পর্যন্ত পুরোটা করতে হবে, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে গিয়ে শুধুমাত্র 5 নাম্বার ফ্লোর যদি চাওয়া হয় তাহলে 5 নাম্বার ফ্লোরের পর্যন্ত হচ্ছে এফএক্স বের করলেই হবে, বাদ বাকিগুলোর এফএক্স তো আর বের করার দরকার নাই। আর যদি বলা হয় যে না প্রতিটা ফ্লোরের জন্য এফএক্স বের করতে এবং ফাইনাল ফোর্স বের করতে, তাহলে সেটা বের করতে হবে। এটাই। ওকে, সো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন? এটাই তো স্যার ফাইনাল এর ম্যাথ, তাই না স্যার? হ্যাঁ, এখনো মানে আর্থকোয়েক লোড এই পর্যন্তই শেষ। নেক্সট আরেকটা ক্লাস আছে আমাদের, সেখানে আমরা আরেকটা জিনিস পড়বো, ডিফ্লেকশন মেথডের মাধ্যমে কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা করব। স্যার বাট টপ ফ্লোর 10 নাম্বার ফ্লোরে হুম, স্যার ওইটাতে স্যার আমি বলবো হ্যাঁ মুয়াজ বলো। স্যার একবারে টপ ফ্লোর যে 10 নাম্বার ফ্লোর ওইটাতে ফোর্স বেশি হওয়ার কারণ কি? ওইটা কি ফ্রি থাকার কারণে? কারণ বেজে তো ওইটা ফাউন্ডেশন বা ভূমির সাথে না, বেস শিয়ারের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, ঠিক আছে, অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে, রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে যেটা দেখা গেছে যে আর্থকোয়েক লোডের ফলে যেটা হয়, আর্থকোয়েক লোডের ফলে সবসময় হচ্ছে গিয়ে একদম টপ ফ্লোরে লিনিয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে আমরা লোডটা পাচ্ছি, ঠিক আছে, সেটা বাদেও একটা এক্সেসিভ অ্যামাউন্ট ফোর্স কাজ করে, যেটাকে আমরা বলতেছি এফটি। এটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যেই কারণেই আলটিমেটলি আমরা ওই লোডটাকে এখানে টপ ফ্লোরে দিয়ে থাকি। জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? স্যার এক্সামে কয়টা ম্যাথ থাকবে স্যার? জানি না, যতগুলা ম্যাথ থাকবে ততগুলার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময়। স্যার আমার প্রেজেন্টটা বাকি ছিল স্যার। আপনি কই ছিলেন? আমি একটু কাজে বাইরে গেছিলাম, আজ থেকে 10 মিনিট দেরি হয়ে গেছে। 10 মিনিট দেরি 20 হচ্ছে? মিনিট স্যার, 20 মিনিট স্যার। স্যার আমারটা একটু দিবেন প্লিজ। আপনি কই ছিলেন? বাসায় ছিলাম স্যার। বাসায় ছিলেন, তাহলে ক্লাসে 10 মিনিট পর আসছেন কেন? 10 মিনিট না তো, স্যার অনেক লাঞ্চ পরে। আমি স্যার হচ্ছে লাঞ্চ গিয়ে করছি স্যার, ওর জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, লাঞ্চ করছেন কেন? আমি তো লাঞ্চ করি না এখন পর্যন্ত। আমি 3:05 বাসায় ঢুকছি, আমি 7 সকালবেলা গেছি হসপিটালে, আমি 3:05 হসপিটাল থেকে বাসায় আসছি, বাসায় এসে আমি লাঞ্চ না করে আপনাদের সাথে ক্লাসে আমি ঢুকে গেছি 3:10 থেকে। আপনি বাসায় থেকে থেকে আপনি হচ্ছেন গিয়ে 3:15 পর্যন্ত লাঞ্চ করছেন কিসের জন্য? আপনার কি কাজ ছিল? তিনটা দশে যখন আজকে আপনাদের সাথে কথা বলা শুরু করি, তখন একমাত্র শুধুমাত্র ফার্স্টে রাফি জয়েন করছে, রাফি জয়েন করার 2 মিনিট পর বাকিরা আমি দেখতেছি জয়েন করতেছে, সেটা তখন বাজে 3:17। 3:17-তে আমি দেখি যে শুধুমাত্র রাফি জয়েন করছে, এছাড়া কেউই নেই। আপনাদেরকে মানে এত আপনারা দেরি স্যার করা শুরু কয়েকবার করছেন যে করছিলাম এখন জয়েন হচ্ছে কি স্যার। আস্তে আস্তে। স্যার জয়েন্ট ফেল দেখাইছিল ফার্স্টে। বারবার স্যার জয়েন্ট ফেল দেখাইতেছিল। জি স্যার। হ্যাঁ স্যার।
একটু টাইম মতো একটু পড়াশোনা করেন, ঠিক আছে? আপনাদের আমি যতগুলা এই সেমিস্টারের ক্লাস নিচ্ছি একমাত্র আপনাদেরকে পড়াই আমি হতাশ, ঠিক আছে? আপনাদের থেকে আমি আমি জানি না আপনাদের পড়াশোনার দিকে কেন জানি আমার কাছে মনে হয় যেন আপনাদের মনোযোগ কম। আর কেউ অ্যাটেন্ডেন্স বাকি আছে? স্যার আমার স্যার ওয়ালিদ আছো? অলরাইট, সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করি, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার কিছু স্যার question আছে, স্যার। আজকে 5টার সময় মিটিং ছিল অ্যাসাইনমেন্ট স্যার। নিয়ে এখন আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না, আমার 5টার দিকে একটু অ্যাডভাইজিং মিটিং আছে। আমি এখন লাঞ্চ করি না, আমি লাঞ্চ করতে হবে এর মধ্যে, ঠিক আছে? সো যদি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা মেইল করতে পারেন, অথবা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে সময় দেবো। আজকে পারতেছি না, সরি। ইনস্ট্যান্স তো স্যার সাবমিশন তো স্যার এর জন্য। বুঝতে পারছি, কিন্তু আনফরচুনেটলি আজকে আমি পারতেছি না। আজকে আমি আগে থেকেই ইয়ে করে রাখছি। সো আপনাদের তাহলে বেটার হতো যদি আপনি আমার কাছ থেকে যদি আগে থেকে যদি একটা টাইম চাইতেন, স্যার আমার একটা সমস্যা ছিল, আমাকে একটু টাইম দিতে হবে, তাহলে আমি ক্লাসের শুরুতে হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতাম। বাট আজকে আমি স্যার কালকে কোনো অফিসার নেই? হ্যাঁ, বুঝি না, আবার বলো। স্যার কালকে কোনো অফিসার নেই বা ফ্রি টাইম স্যার, আপনি একটু বললেন। কালকে আমি 1:30 থেকে 3টা এই সময় ফ্রি থাকবো, আরেকটা টাইম আছে 10টা থেকে 11:45। এই দুইটা টাইমের যে কোনো একটা টাইম যদি তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারি। কি কালকে তোমরা এই দুইটা টাইমের কোন একটা টাইমে আসতে পারবে? হ্যাঁ স্যার, আপনি যখন বলবেন স্যার আমরা আসতে পারবো স্যার। ওকে ফাইন, তাহলে কালকে সকাল 10টার দিকে আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। 10টার দিকে তোমরা এই গুগল C311 এর যে ক্লাসরুমের মিট লিঙ্ক থেকে তোমরা জয়েন করো, আমিও 10টার দিকে জয়েন করব। ওই সময় তোমাদের যদি কোনো অ্যাসাইনমেন্ট রিলেটেড প্রবলেম থাকে সেগুলো আমি বুঝিয়ে দেবো। স্যার 10টার সময় স্যার আমাদের ক্লাস আছে স্যার। তাহলে এখন কি করতে পারি বলো? আমি তো দুইটা টাইম দিচ্ছি, আইদার 10টার দিকে একটা টাইম আছে, আর একটা হচ্ছে কি 1:30টার দিকে একটা টাইম আছে। অবশ্যই 1:30টার দিকে টাইম দিলে আমি খুব বেশি সময় দিতে পারবো না, 1:30টা থেকে 2টা মাত্র আধা ঘন্টা টাইম দিতে পারবো। তাড়াতাড়ি বলো, কুইকলি প্লিজ। 4:50 বেজে গেছে, আমার আবার 5টার দিকে মিটিং আছে। স্যার সকালেই থাকবো। জি স্যার সকালেই থাকবো। ওকে ফাইন, তাহলে কালকে সকাল 10টার দিকে অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করা হবে, ঠিক আছে? ওকে ফাইন, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার বুধবার দিন দেখা হবে। আচ্ছা স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।